খুব যত্ন করে রাখো তাহলে। অতঃপর সংক্ষিপ্ত বিদায়। গুড বাই। ডেভিডও ম্লান হেসে জবাব দেয়। বাই। কল কাটতেই টেবিলের উপর ফোন রাখে। দু হাত দিয়ে কপালের দুপাশ চেপে ধরে আব্র। গাঢ় বিরক্তি ছায়ার মতো নেমে আসে আব্রর মুখমণ্ডলে। ক্লান্তির এক অদৃশ্য রেখা গভীরভাবে আঁকা পড়ে কপালের ভাঁজে। আব্র আছে নিজের অফিসের কেবিনে। চারিদিকে নীরবতা আর বিষণ্ণ। দেরি না করে সামনে রাখা ইন্টারকমের কল বাটনে আঙ্গুল টিপে দেয়। কঠিন গলায় আদেশ করে, হামজাকে বলো এখনই আসতে। হামজা শেখ, আব্রর ব্যক্তিগত সহচর, সেক্রেটারি। দেহ চঞ্চলতা, মনে শ্রদ্ধা ধারণ করে মুহূর্তেই ভেতরে আব্রর কেবিনে প্রবেশ করে সে। বিশাল চেয়ারে আব্র নিথর বসে, চোখ দুটি মুদে রেখেছে গভীর কোনো ভাবনায়। হামজা বিনতি কণ্ঠে শব্দ তোলে, কিছু প্রয়োজন ছাড়? আব্র চোখ না মেলেই দৃঢ় সুরে জবাব করে, কাল আমরা লন্ডন যাচ্ছি। ইংল্যান্ডের জন্য ইমার্জেন্সি প্লেনের টিকিট বুক করো। হঠাৎ এ ঘোষণা হামজার মনোজগতে ঝড় তোলে। বিস্ময়ের ছাপ ভ্রু চুগলে ছড়িয়ে পড়ে। স্বরে খানিক দ্বিধা মিশিয়ে প্রশ্ন করে, আমরা লন্ডনে যাচ্ছি স্যার, কোনো অফিসিয়াল প্রয়োজনে। আমার তো কোনো পূর্ববার্তা ছিল না, তাই জানতে চাইলাম। আব্রু ধীরে চোখ মেলে তাকায় হামজার দিকে। হাতে থাকা মার্বেল পাথরটি টেবিলের উপর ঘোরাতে ঘোরাতে গম্ভীরভাবে উচ্চারণ করে সংলাপ বনে, এই সফর অফিসের নয় হামজা, আমার ব্যক্তিগত প্রয়োজন। কিছুদিনের মধ্যেই আমরা ফিরে আসব বাংলাদেশে। কালকের মধ্যে সব কিছু তৈরি করে রেখো। আর মনে রেখো, এ খবর যেন কেউ না জানতে পারে, বিশেষ করে বাবা। ওনার কানে যেন একথা বিন্দুমাত্র না পৌঁছে। হামজা মাথা নুইয়ে আনুগত্য প্রকাশ করে, আশ্বাস বলি প্রকাশ করে। বিশ্বাস রাখুন স্যার, কেউ কিছু জানবে না। বলেই হামজা নিজের অবয়ব ঘুরিয়ে কেবিন ত্যাগ করার প্রস্তুতি নেয়। কিন্তু হঠাৎ পেছন থেকে আসে আব্রুর গম্ভীর ডাক, দাঁড়াও। হামজা থমকে দাঁড়ায়। ধীরে ফিরে দেখে আব্রু ড্রয়ার খুলে একটি খাম বের করেছে। সাদা খামটি বাড়িয়ে দিয়ে সঙ্গে সঙ্গে হাঁক ছুঁড়ে, এখানে ট্রাভেল ট্যুরের টিকিট রয়েছে। শুধু আমি নই, তোমার পুরো পরিবারও যাচ্ছে আমাদের সাথে। তবে মনে রেখো, লন্ডনে পৌঁছে আমাদের পথ ভিন্ন হবে। কিছুদিন আলাদা থাকবো, তারপর একসাথেই ফিরবো বাংলাদেশে। লন্ডন যাওয়ার কারণ ব্যক্তিগত হলেও এখানে সবাই জানবে এটি অফিসিয়াল ট্যুর। তোমাকে সাথে নেওয়ারও সেই কারণেই প্রয়োজন হলো। আশা করি কথাগুলো ঠিক মতো বুঝেছো। হামজা হাত বাড়িয়ে খামটি গ্রহণ করে। ঠোঁটের কোণে ফুটে ওঠে এক বিজয়ের হাসি। সম্মান আর দায়িত্বের ভার কাঁধে নিয়ে সে মৃদু স্বরে সাড়া দেয়, সব বুঝতে পেরেছি স্যার। তারপর নীরব চরণে কেবিন থেকে প্রস্থান করে হামজা। হামজার বিদায়ের সাথে সাথেই আব্র এগিয়ে আসে কেবিনের বারান্দায়। নতলা ভবনের বেলকনিতে দাঁড়িয়ে থাকা আব্রুর দিকে বাতাসে নরম স্পর্শ উড়ে আসে। তবুও আব্রুর কপালে ঘামের চিকচিকে রেখা। মন চায় না যেতে, তবুও যেতে বাধ্য হচ্ছে সে। দীর্ঘদিন ধরে সরেছিল সে অন্ধকার জগতের তীক্ষ্ণ ছায়া থেকে। কিন্তু সময় বুঝে ফিরতে হচ্ছে আবার নিজ অতীত। আব্রু পকেট থেকে মোবাইল বের করে। ওয়ালপেপারে কোমল মুখবয়ব, তার চন্দ্রবালার ছবি। আব্রুর শ্বাস ভারী হয়ে আসে। বুকের ভেতর চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়ে। হাতে তাকায় আব্রু, নিজের তিলে তিলে পাল্টে ফেলা হাতে। ভেবে ওঠে, অনেক দিন হয়েছে এ হাতে কোনো রক্তের দাগ লাগেনি। আবারও ভাবে, চন্দ্রবালাকে ছুঁয়েছিল সে এই হাতে বহুবার। কখনো আঘাত করেছে তাকে, কিংবা কখনো গভীরভাবে আঁকড়ে ধরেছে। কিন্তু এবার লন্ডনে গেলে নিশ্চিত এই হাত আবারও রক্তে রঞ্জিত হবে, না চাইলেও হবে। নিয়তির সামনে তার কোনো ক্ষমতা নেই। আকাশের দিকে তাকিয়ে আব্র মনে মনে বলে ওঠে, চোখ বুঝে মুক্তি নেই, ফের ফিরতে হবে অন্ধকারের আহ্বানে। চারিদিকে আকাশের বুক জুড়ে ঘন কালো মেঘের বিস্তার। মাঝে মাঝে বিদ্যুতের ক্ষীণ ঝলকানিতে হালকা আঁচ পাওয়া যায় লুকিয়ে থাকা চাঁদের। সমস্ত মহল চত্বর তপ্ত দমকা হাওয়ায় মুখে হেলে পড়েছে। শতাব্দী প্রাচীন বৃক্ষগুলো
যেন কাঁপতে কাঁপতে নিজেদের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। খান মহলের বিবর্ণ দেয়াল ঘেঁষে বাতাসে দুলছে পুরনো বট আর অস্বচ্ছ গাছের ডালপালা, আর সেই সঙ্গে ভেসে আসছে বাগানের শিউলি ফুলের মাতাল করা সুগন্ধ। মিহি ঝিরঝির বৃষ্টি আর মায়ার আঁচল ছড়িয়ে দিচ্ছে সমস্ত প্রান্তরে। এই বাদল বিঘ্ন রাতে দোতলায় পুরনো কাঠের বারান্দায় বসে আছে ওহু। পাতলা চশমার কাজ ঠেলে ঠেলে চোখে এঁটে নিচ্ছে। বাতাসে নেচে বেড়াচ্ছে তার কাঁধ ছুঁয়ে যাওয়া চুলের বাহার। হাতে ধরা বইয়ের পাতায় মন নিবদ্ধ, সামনের সেমিস্টারের পরীক্ষার প্রস্তুতিতে নিমগ্ন। এই গাঢ় আবহাওয়ায় যেন পাহাড় মনোযোগ আরো গভীর করে তুলেছে ওহুকে। ঠিক এমন সময় হঠাৎ করেই এক অস্পষ্ট শব্দ কানে আসে ওহুর। সজাগ হয়ে চশমার ফ্রেম সোজা করে নিচে তাকায়। গাঢ় অন্ধকার ছেদ করে চোখে পড়ে খান মহলের ভেতরে ঢুকে পড়েছে একটা গাড়ি। কাচের মতো চকচকে কালো রঙের মার্সিডিজ, নতুন মডেল। ওহু অবাক হয়ে লক্ষ্য করে এ যে আবরার খান আব্রো ভাইয়ের গাড়ি। দুর্ঘটনার পর নতুন করে যে গাড়িটি এনেছিলেন তিনি। মনে অজানা শঙ্কা দানা বাঁধে ওহুর। এত রাতে প্রায় 1:30 বাজতে চলেছে। আব্রো ভাই কোথা থেকে ফিরেছে? সারাদিন তো মহলে ছিল না। চিন্তার ভাঁজ পড়ে ওহুর কপালে। নিমিষেই দেখে ফেলে আব্রো গাড়ি দরজা খুলে নেমে এসেছে। হাঁটা তার টালমাটাল, সাদা শার্ট ইন করা, নেভি ব্লু ব্লেজার হাতের বাহুতে অবিন্যস্তভাবে জ্বলছে। আন্ডারকাট চুল এলোমেলোভাবে ছড়িয়ে আছে। ওহুর বুকের মধ্যে একরাশ সন্দেহ জমাট বাঁধে। আব্রো ভাই কি নেশা করে ফিরলেন? আশঙ্কায় চুপিসারি বারান্দা ছেড়ে নিজের ওড়না ভালো করে গুছিয়ে বেরিয়ে আসে ওহু। নিঃশব্দে পা ফেলে সিঁড়ির কাছে এসে দাঁড়ায়। পুরো অন্দরমহল যেন নিস্তব্ধ, অন্ধকারে হারিয়ে গেছে। দূরে কোথাও দেয়ালে ঘড়ির কাঁটার টিকটিক শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। নিচে তাকিয়ে দেখে আব্রো ভাই ধীরে ধীরে রেলিং আঁকড়ে ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। চোখ লাল, মুখে মদের তীব্র গন্ধ, শরীর ভারসাম্য হারাতে হারাতে চলছে। মনে হচ্ছে প্রচণ্ড মদ্যপান অবস্থায় থাকলেও আব্রো এখনও আংশিকভাবে সচেতন। ওহু নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে থাকে। অন্ধকারের ছায়ায় মিশে যায় তার উপস্থিতি, যেন কোনো নীরব পাহারাদার। হঠাৎই ঘটে বিপত্তি। সিঁড়ির মাঝামাঝি এসে আব্রোর পা হড়কে যায়। ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নেয়। তৎক্ষণাৎ ওহু নিজের উপস্থিতি প্রকাশ করে এগিয়ে আসে। মৃদু স্বরে আওড়ায়, সাবধানে আব্রো ভাই। আব্রো থমকে দাঁড়িয়ে নিজেকে সামলে নেয়। নেশাগ্রস্ত দৃষ্টিতে উপরের দিকে তাকিয়ে দেখে ওহুকে। কয়েক মুহূর্ত নীরব দৃষ্টিতে তাকিয়ে থেকে অস্পষ্ট ভাষায় বলে ছুড়ে, তুই? ওহু মাথা নিচু করে নরম স্বরে জবাব করে, বারান্দায় বসে পড়ছিলাম, আপনাকে দেখলাম গাড়ি থেকে নামছেন। আব্রো রেলিং ধরে দাঁড়িয়ে থাকে নিজেকে স্থির রাখতে। কিছুক্ষণ চুপচাপ থেকে হঠাৎ আব্রো গলা তুলে হাঁক ছুড়ে, আমার রুমে আয় একটু। ওহু নিজের স্থানে নড়ে ওঠে, দ্বিধায় পড়ে। নেশাগ্রস্ত অবস্থায় আব্রো ভাইয়ার ডাকে সাড়া দেওয়া কি ঠিক হবে? মনে মনে হাজার প্রশ্ন উকি দেয়। ঠিক তখনই আব্রো আবার গম্ভীর গলায় বলে ওঠে, ভয় পাস না, আমি এতটাও মাতাল নই। মনে হলো ওহুর মনের কথা শুনে ফেলেছে আব্রো। ওহু শুকনো ঢুক গেলে ফেলে, তারপর মাথা নাড়ে সম্মতির চিহ্নে। মৃদু স্বরে বলে, আপনি যান, আমি আসছি। আব্রো কোনো রকমে নিজের ভারসাম্য বজায় রেখে রুমের দিকে এগিয়ে যায়। ওহু তখন নিজের রুমে ছুটে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিচ্ছবির দিকে গভীর দৃষ্টিতে তাকায়। মাথায় ওড়না আরো ভালো করে গুছিয়ে নেয়। বুকের ভেতর ধুকবুক শব্দ আরো জোরে জোরে বাজতে থাকে। মনে হয় নানান আশঙ্কা আর প্রশ্নের ভারে দম বন্ধ হয়ে আসছে। কিছুক্ষণের দ্বিধা, সংকোচ আর সংশয়ের পর ওহু অবশেষে সাহস সঞ্চয় করে দরজা খুলে বেরিয়ে পড়ে আব্রু ভাইয়ের রুমে যাওয়ার জন্য। আব্রু ঘরে প্রবেশ করতে যেন এক ভার মুক্তির নিঃশ্বাস ফেলে। গা থেকে ক্লান্তির আবরণ ছুঁড়ে ফেলে দেয় ব্লেজারের সঙ্গে। পালঙ্কির উপর তা যেন অবহেলায় নিস্তেজ হয়ে পড়ে থাকে। নেশার ঘুরে ভরাকান্ত মাথা আর শরীরকে হালকা করতে ওয়াশরুমে ঢুকে যায় আব্রু। সেখান থেকে বেরিয়ে আসে খানিকটা স্বাভাবিক হয়ে, কিন্তু মনে একরাশ ঝড়। সাদা হাফ হাতার গেঞ্জিতে চিপকে আছে বলিষ্ঠ শরীর ভেদ করে। চাওয়ালে মুখে শেষ বিন্দু পানিটুকু মুছে ফেলে।
পালঙ্কের দিকে চোখ যেতেই নজরে পড়ে অহু চুপচাপ স্থির হয়ে বসে আছে পালঙ্কে। আব্র নীরবে টাওয়াল রেখে এগিয়ে আসে তার সন্নিকটে। অহু একটু অস্থির হয়ে পড়ে, বুকের মাঝে যেন ঝড়ের পূর্বাভাস। হঠাৎ আব্র মেঝেতে হাঁটু গেড়ে বসে, ভ্রু কুচকে তাকায় অহু। ঠিক তখনই আব্রর ঠান্ডা কণ্ঠ ভেসে আসে সংলাপ বনে। একটা কথা রাখবি ওহু? অহু বিষময়ে ঢোক গেলে ঠোঁট কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে। কি কি বলুন? আব্র গম্ভীর দৃষ্টি যেন অনেক কথা বলে দেয়, যা ঠোঁটের কিনারা ছুঁতে পারে না। আব্র চোখে ঝলকে ওঠে এক বেদনার আভাস। সদ্য ভেজা আন্ডারকাট চুলের ফোঁটায় চিকচিক করছে পানির বিন্দু। হঠাৎ আব্র উঠে দাঁড়ায়, পালঙ্ক থেকে একটি বালিশ তুলে এনে অহুর কোলে রাখে। মুহূর্তেই অহু থমকে যায়। কিছু বোঝার আগেই আব্র পালঙ্কে উঠে পড়ে, নিঃশব্দে মাথা গুজে দেয় অহুর কোলের বালিশে। চন্দ্রবালার কোলে এক পাপিষ্ঠের আশ্রয়, যেন তীব্র এক ঝড় শেষে শান্তির খোঁজ। অহু অবাক, বিভ্রান্ত, বুকের ভেতর ছন্দপতন ঘটে, শ্বাস ভারী হয়ে আসে, শব্দ হারিয়ে ফেলে তৎক্ষণাৎ। শুধু অনুভব করে মাথার ভার আর হৃদয়ের মৃদু কম্পন। আব্র কোনো কথা বলে না, আর কোনো সংলাপ বনে না। কোলের আশ্রয়ে চোখ বুজে থাকে চুপ করে, যেন এই নীরবতার মধ্যে খুঁজে পায় শান্তি। কাল আব্র পাড়ি জমাবে লন্ডনে, তাই আজ রাতের বাদল বিঘ্নিত প্রহরে বিদায়ের আগে শেষ শান্তি খুঁজে নেয় চন্দ্রবালার কোলের উষ্ণতায়। কিন্তু সে কথা তার চন্দ্রবালাকে জানায় না। বাহিরে বৃষ্টি নেমেছে, অঝোর ধারায় আকাশ ভেঙে পড়ে, যেন তাদের নীরবতার সঙ্গে সঙ্গ দিতে। শীতল দমকা হাওয়ায় পর্দা ভেদ করে ঘরে ঢুকে পড়ে। মাঝে মাঝে বজ্রের গর্জনে কেঁপে ওঠে আকাশ। ওহু নিজের অজান্তে হাত বুলিয়ে দেয় সেই পুরুষ আর ক্লান্ত মাথায়। সময় এগিয়ে চলে, বৃষ্টির শব্দে ডুবে যায় রাতে নীরবতা। আর এই বাদল বিঘ্নিত রাতে হয়তো এক পাপিষ্ঠ পুরুষের হৃদয় তার চন্দ্রবালার উদ্দেশ্যে গায় এক গান। हवा की जैसे चलता है तू, मैं रात जैसे उड़ती हूँ। कौन तुझे यूं प्यार करेगा जैसे मैं करती हूँ। ভোর কুয়াশা সরিয়ে চারিদিক জেগে উঠেছে আলোয়। আকাশ জুড়ে ঘুম ভাঙা পাখির কিচিরমিচির, যেন তারা মুক্ত গগনে ডানা মেলেছে নতুন দিনের আহ্বানে। খানমহলের আনাচে কানাচে জীবনের ব্যস্ত ধ্বনি। কেউ বা ব্যস্ত হয়ে পড়েছে কাজের প্রস্তুতিতে, কেউ এখনও তন্দ্রায় ডুবে, কেউ কেউ আবার ফজরে নামা ছেড়ে হাঁটতে বেরিয়েছে ভোরের নির্মল বাতাসে। অন্দরমহলের কাঠের নকশা করা সোফায় বসে আছে আলিনা খান, আয়েশি ভঙ্গিতে চায়ের কাপ হাতে তার, দৃষ্টিতে ধীরে জেগে ওঠা সকাল। ঠিক এমন সময় নিঃশব্দে আব্রর আগমন হয়। সদ্য গোসল সেরে পরিপাটি হয়ে মহলের নিচতলায় নামছে। পরনে অফ হোয়াইট শার্ট ইন করা, তার উপর গাঢ় নীল ব্লেজার, গলায় লম্বা টাই, আন্ডারকাট চুলে পরিপাট্য আর গম্ভীর্যের মিশেলে, হাতে ব্র্যান্ডের ঘড়ি আর ঝলকে অভিজাত রুচির পরিচয় স্পষ্ট। আব্রকে এভাবে এত সকালে তৈরি হয়ে নিচে নামতে দেখে আলিনা খান খানিকটা চমকে উঠলেন। হাতে থাকা চায়ের কাপটি নামিয়ে রাখলেন টেবিলের উপর। ধীরে ধীরে এগিয়ে গেলেন আব্রর সান্নিধ্যে। দূর থেকেই কোমল কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিলেন, এত সকালে কোথায় যাচ্ছিস আব্র? আব্র ঠোঁটের কোণা হালকা হাসি ফুটিয়ে আলিনা খানের কাছে আসলো। এক মুহূর্ত জড়িয়ে ধরল, পরক্ষণেই শান্ত কণ্ঠে আওয়াজ তুলল, অফিসের জরুরি প্রয়োজনে লন্ডন যাচ্ছি আম্মা, খুব বেশি দিন লাগবে না, তাড়াতাড়ি ফিরে আসব। বাবাকে বলে দিও আমি বলার সুযোগ পেলাম না, 1.5 ঘন্টাও নেই হাতে, ফ্লাইট মিস হয়ে যাবে নয়তো অপেক্ষা করতে গেলে। আলিনা খান কপালে ভাঁজ ফেললেন, ভ্রজোড়া টেনে কুচকালেন, আওড়ালেন তৎক্ষণাৎ উদ্বিগ্ন হয়ে, ওয়েদার তো ভালো না, টিকিট পেলি কিভাবে? আব্র কণ্ঠ টেনে শুরু করলো, একগাল হেসে স্তম্ভিত কণ্ঠে বুলি ছুড়ল, এই কারণেই তো এত সকালে রওনা দিচ্ছি, বিকেলের ফ্লাইট ধরতাম, কিন্তু আবহাওয়া খারাপ হতে পারে বলে শেষ মুহূর্তে
এই সিদ্ধান্ত নিতে হলো। কাল রাতেই ঠিক হলো সব, কাউকে জানাতে পারিনি, তুমি সবাইকে জানিয়ে দিও। তা না হয় বলবো, কিন্তু খালি পেটে রওনা দিচ্ছিস কেন? তুই বস, আমি কফি বানিয়ে নিয়ে আসছি এক্ষুনি। বলেই আলিনা খান ফিরে যেতে চাইলেন, কিন্তু আব্র সামনে এসে দাঁড়িয়ে স্নেহভরা বাধা দিল, আওড়ালো। 6:30 বেজে গেছে আম্মা, 8টায় ফ্লাইট, এখন বসলে আর পৌঁছাতে পারবো না। হামজা যাচ্ছে আমার সঙ্গে, তুমি চিন্তা করো না। আসি আম্মা, আল্লাহ হাফেজ। আলিনা খান কিঞ্চিত অভিমান আলিনা খান কিঞ্চিত অভিমান গোছালেন, চোখ বাঁকালে। আব্র মৃদু হাসল, পরক্ষণে নীরব সম্মতি জানিয়ে বিদায় জানালেন আব্রকে। অন্দরমহল থেকে বেরিয়ে আব্র গাড়িতে চড়ে বসলো। ড্রাইভার ইঞ্জিন স্টার্ট দিচ্ছে। আব্র জানালার কাঁচ নামিয়ে তাকালো দোতলার দিকে, যেখানে রয়েছে এক সুনিশ্চল কক্ষ, অহুর ঘর। বারান্দা খালি, কাঠের জানালায় ভেতর থেকে খিল দেওয়া। নিঃশব্দে দমকা হাওয়া নড়ে উঠেছে পর্দা। তৎক্ষণাৎ মস্তিষ্কে হানা দিল কাল রাতের ঘটনা। আব্র ঘুমিয়ে পড়েছিল অহুর কোলে মাথা রেখে। ফজরের আজানের সময় আব্র সজাগ হয়, পরখ করে অহুও হেলান দিয়ে ঘুমাচ্ছে। তবে কাল রাতের মতো স্থির তার অবস্থান, যার দরুন অহুকে নিজের ঘরে পৌঁছিয়ে দিয়ে আব্র নিঃশব্দে নিজের স্থান ত্যাগ করেছে। কিন্তু আব্রুর মন সায় দিচ্ছে না। কেন যেন মনে হচ্ছে বারংবার কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু কি সেটা আব্রুর অজানা। মস্তিষ্কে হানা দেওয়া এক ভয়, কলবে চেপে ধরা অজানা সংশয়। হঠাৎ একরাশ অজানা বেদনায় আব্রুর বাম পাশ চেপে ধরল। চোখ বুঝে জানালার কাঁচ উঠিয়ে দিল ধীরে ধীরে। গাড়ি চলতে শুরু করলো খানমহলের গেট পার হয়ে গন্তব্যের পথে। গাড়ির ভেতরে বসে আব্র নিজের ফোনটা ব্লেজারের পকেট থেকে হাতে তুলে নিল। এক মুহূর্ত দেরি না করে সিম কার্ডটা বের করে ফেললো ফোন থেকে। অনলাইন হোক কিংবা অফলাইন, সমস্ত মাধ্যম থেকেই নিজেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন করে নিল আব্র, যেন লন্ডনে অবস্থানকালে কেউই আব্রোর সাথে যোগাযোগ করতে না পারে। লন্ডন ও বাংলাদেশের মধ্যকার যাত্রাপথ আব্রোর কাছে দুই বিপরীত জগৎ। একদিকে অন্ধকারে ঢাকা এক জগৎ লন্ডন, আর অন্যদিকে নিজ মাতৃভূমি, ভালোবাসা শেকড়ের টান বাংলাদেশ। আব্র চোখ বুঝে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। গহীন থেকে এক শ্বাস নিয়ে তাকালো নিজের হাতের তালুর দিকে। সেখানে খোদাই করা চন্দ্রবালা নামের অক্ষর। ধীরে ধীরে মুছে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে সেই রং, বিলীন হয়ে যাচ্ছে তার স্মৃতি। হঠাৎই কপালে দুপাশ চেপে ধরল আব্র। বুকের ভেতর যেন এক অসহনীয় যন্ত্রণা জন্ম নিচ্ছে। হৃদয়ের ধুকভুকানি যেন ছুঁয়ে ফেলেছে আকাশের উচ্চতা। কিন্তু কেন এমন হচ্ছে? কেন এত অস্থিরতা বিরাজ করছে আব্রর মধ্যে? সেই উত্তর আব্রর কাছেও অজানা। সময় গড়িয়ে গেছে অনেকটা। আব্র চলে গেছে সেই সকালেই। তার চলে যাওয়ার খবরটা সবাইকে জানিয়েছে আলিনা খান নিজে। আজমল খান বিষয়টি শুনে একটু অবাক হয়েছিলেন, কারণ অফিসের কোনো প্রয়োজনে আব্র লন্ডন যাচ্ছে তা তিনি জানতেন না। তবুও বিষয়টা নিয়ে আর মাথা ঘামাননি। তবে আশ্চর্যের বিষয়, সবাই জানলেও অহু এখন অবধি জানে না যে তার আব্র ভাই বাংলাদেশে নেই। কোচিং ক্লাস শেষ হয়েছে কিছুক্ষণ আগে, মাগরিবের আজান হয়েছে বহু আগেই। বাহিরে হালকা দমকা বাতাস বইছে, মাঝে মাঝে গর্জে উঠেছে আকাশ। অহু আর পারু বসে আছে কোচিং সেন্টারের বিশাল হিজল গাছের নিচের বেঞ্চে। বাহিরে না বেরিয়ে গল্পে মেতে উঠেছে। অহুর ড্রাইভারের সম্ভবত ইতিমধ্যে এসে গেছে অহুকে মহলে নিয়ে যাবার জন্য, তাই সেন্টারের বাহিরে না বেরিয়ে ভিতরে বসে আছে। পারু আর অহু অপেক্ষা করছে পুনমের জন্য। পারু ফোন করে জানিয়েছে যেন দ্রুত চলে আসে পুনম। সন্ধ্যা বাড়ছে। কিরে, কখন আসবে ভাইয়া? সময় হয়ে যাচ্ছে, আমাকে তো মহলে ফিরতে হবে। খানিক বিরক্ত সুরে হাঁক ছুড়ল অহু। পারু ঠোঁট উল্টে জবাব দিল, আমাকেও ফিরতে হবে। বুঝতে পারছি না পূর্ণম এত দেরি করছে কেন। আর কয়েক মিনিট দাঁড়াবো, না হলে চলে যাব পাক্কা। অহু মাথা নাড়ায়, বসে বসে পা দোলাতে দোলাতে ভ্রু নাচালো। কয়েক মিনিট পর পুনম এসে পৌঁছালো। পারুর মুখে ফুটে উঠল এক চিলতে হাসি। অহু তাকালো পুনমের দিকে খানিকটা অবাক হয়ে।
পুনমের চেহারায় এক ধরনের গম্ভীর্য, মাথায় লাল রুমাল বাঁধা, ঝাঁকড়া চুল, গেঞ্জির উপর পরা কালো শার্ট, গলায় সিলভার চেন, হাতে লাল সুতা ও ব্রেসলেট, একটা ছন্নছাড়া কিন্তু তীব্র উপস্থিতির প্রতিচ্ছবি। এমন চেহারা দেখে ওহু বিষম খেল। পুনমকে নিজের ভাবনার তুলনায় অনেক আলাদা এক চরিত্র মনে হলো ওহুর। ঘোর কাটলো, পারুর ডাক দিল। চল রে, দেরি হয়ে যাচ্ছে তো। ওহু কিছুটা থতমত খেয়ে মাথা দুলিয়ে সায় দিল। হ্যাঁ চল। বেঞ্চ থেকে ব্যাগটা কাঁধে তুলে হাঁটা শুরু করলো ওহু। পেছনে হাসছে আর কথা বলছে পারু পুনম। ওহু আর কিছু বলল না। পারুকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে বসলো। মুহূর্তে গাড়ি ছুটতে লাগলো টিএসসি মোড় পেরিয়ে খানমহলের পথে। বিকেলে এক দফা জোরও বৃষ্টি হয়ে গেছে। এখনও আকাশে গর্জন, চারপাশে শীতল হাওয়া। খানমহলের দেয়াল যেন ভিজে রংচটা হয়ে উঠেছে। বাতাসে মিশে আছে কাদামাটা মাটির গন্ধ। গাড়ি থামলো খানমহলের গেটে। ওহু স্বাভাবিক ভঙ্গিতে দরজা ঠেলে নামলো, কিন্তু পাশে তাকাতেই চোখে পড়ল নতুন দুটি গাড়ি দাঁড়িয়ে আছে গ্যারেজে। গাড়িগুলো খানমহলের কোনো সদস্যর নয়। তলায় কাদা লেগে আছে স্পষ্ট বোঝা গেল। বৃষ্টির পর কেউ এসেছে নতুন করে মহলে। ভেবে চলতে চলতেই অন্দরমহলে পা রাখি ওহু। আর চোখে খেয়াল করলো কাঠের সোফায় কয়েকজন অপরিচিত ব্যক্তি পেছন হয়ে বসে আছেন, যার দরুন তাদের মুখবয়ব দেখা যাচ্ছে না। তাদের পরনে সবার সাদা শার্ট ইন করা, আবার একজন মধ্যবয়সী লোক পাঞ্জাবিও পরেছেন। তাদের পাশে বসে আছেন আজমল খান, আশফাক খান ও আজমিন খান। মুখে সকলের মিষ্টি হাসির রেখা। আলিনা খানও আছেন সেখানে। ওহু আর কিছু না দেখে পাশ কাটিয়ে সিঁড়ির দিকে পা বাড়ায়। ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে আজমল খানের গম্ভীর্য কণ্ঠ। ওহু, কণ্ঠ ভেসে আসতেই ওহুর পা হঠাৎ থেমে যায়। সিঁড়িতে জমে থাকা বরফের মতো নিথর। গলা শুকিয়ে আসে, ঢোক গিলে পেছনে তাকায়। মুহূর্তেই নজর চলে যায় কাঠের সোফায় বসে থাকা গম্ভীর পুরুষটির ওপর, যার উপস্থিতি এক নিঃশব্দ আতঙ্ক হয়ে ছড়িয়ে পড়ে ওহুর স্নায়ুতে। লোকটি যে স্বয়ং তন্ময় রাজ মির্জা। তন্ময়ের গভীর চোখে নিজের চোখ পড়তেই ওহু দৃষ্টি নামিয়ে নেয়। দ্রুত সামনে তাকায়, নীরব প্রত্যুত্তরে নিজেকে গুটিয়ে নেয়। বুক ধকধক করতে থাকে। উত্তর দেয় আমতা আমতা করে। হ্যাঁ চাচা। আজমল খান আওড়ালেন। কিছু না আম্মা, উপরে যাও তুমি। অনুমতি পেয়েই দ্রুত পা ফেলে নিজের কক্ষে পৌঁছে যায় ওহু। কাঁধ থেকে ব্যাগ খুলে সজোরে ছুঁড়ে মারে পালঙ্কে। ধপ করে সোফায় বসে পড়ে। একের পর এক গভীর শ্বাস টেনে নেয়, যেন বুকের ভেতরে জমে থাকা অজানা শঙ্কাকে ঠেলে বাহিরে বের করে দিতে চায়। বুকের বাম পাশে হাত চেপে ধরে, অনুভব করে পাঁজরের ধকধকানি। স্পন্দনটা যেন ক্রমশই তীব্র হয়ে উঠেছে। চিন্তায় বিভোর ওহু। কপালে ভাঁজ পড়ে গেছে। মুখে হাত রেখে ধীরে ধীরে শ্বাস নেয়। মনে প্রশ্ন জাগে, একের পর এক প্রশ্নের ঘূর্ণি, উত্তাল স্নায়ু। আব্র ভাই কোথায়? তন্ময় আবার কেন মহলে এসেছে? সে কি আব্র ভাইয়াকে খুঁজছে? কিন্তু সে একা নয়, সাথে আরও কিছু লোক ছিল। ওরা সবাইকে আব্র ভাইয়াকে খুঁজছে। আব্র ভাই জানেন সব, না জানলে বিপদে পড়তে পারেন তিনি। এই চিন্তাগুলো মাথায় আসতেই হঠাৎ ঝাঁকি খেয়ে উঠে দাঁড়ায় ওহু। ব্যাগের ভেতর হাত ঢুকিয়ে ফোনটা বের করে নেয়। হঠাৎ দ্রুত আব্র ভাইয়ের নাম্বারে ডায়াল করে, কিন্তু ফোন বন্ধ। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু আব্রর উপস্থিতি কোথাও নেই। ওহু বিরক্ত হয়ে ফোন ছুঁড়ে মারে পালঙ্কে। মাথায় হাত দিয়ে বসে পড়ে এক কোণে। ঠিক তখনই রুমে প্রবেশ করে নিহা। ছন্নছাড়া অবস্থায় ওহুকে দেখে প্রশ্ন ছুড়ে দেয়। কি হয়েছে আপু? ওহু মুখ তুলে জিজ্ঞেস করে তৎক্ষণাৎ। আব্র ভাই কি নিজের রুমে আছে রে নিহা? নিহা জবাব দেয় ঠোঁট উল্টিয়ে। না আপু, ভাই তো সকালে লন্ডন চলে গিয়েছে, বড় আম্মা বলেছিলেন। কেন তুমি জানো না? ওহু কেমন স্তব্ধ হয়ে যায়। বাজ ভেঙে পড়ল যেন মাথায়। বিশ্বাস করতে চায় না নিজের কানে শোনা কথাকে। দ্রুত আওড়ায় ভ্রু কুচকে। কি বলছিস এসব তুই? আমি সত্যি বলছি, ভাইয়া এখন দেশে নেই। নিঃশ্বাস ফেলল নিহা। পুনরায় ঝুঁক করল। বড় আম্মা বললেন ভাইয়া সকালবেলায় চলে গেছে, আবার ফিরেও আসবেন। তারপর খানিক থেমে আবার আওড়ালো। বড় আম্মা তোমার নিচে যেতে বলেছে আপু।
অহু কুচকে জিজ্ঞেস করলো পর মুহূর্তে। আমায় নিচে যেতে বলছে কেন? ঠিক এই সময় দরজা ঠেলে রুমে প্রবেশ করে শিফা, হাঁক ছড়ে কিছুটা থমকে। তোকে নিচে দেখতে এসেছে ওহু। অহুর সমস্ত শরীর কেঁপে উঠেছে, থরথর করে কাঁপছে তার পুরো দেহ। শিফার মুখ থেকে খবরটা শোনার পর যেন দম বন্ধ হয়ে এসেছে। মনে হচ্ছে অহুর মাথার উপর বিশাল বাজ পড়েছে। শিফাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে চলেছে। বুকের ভিতর জমে থাকা কান্না যেন আর ধরে রাখা যাচ্ছে না, অস্পষ্টভাবে আওড়াচ্ছে কিছু কথা কান্নার ফাঁকে ফাঁকে। আপু, আপু আমি নিচে যাব না, আমি কোথাও যাব না তোমাদের ছেড়ে। বড় চাচাকে বলে দাও আমি কোথাও যেতে চাই না, আমি কোথাও যাব না আপাই। শিফা অহুকে শক্ত করে নিচের বুকে জড়িয়ে রেখেছে, মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছে। কারণ শিফা জানে অহুর মানসিক অবস্থা একবার ভেঙে পড়লে ভয়ঙ্কর কিছু হতে পারে। অহুর মস্তিষ্ক যদি একবার বিগড়ে যায় তাহলে উন্মাদ হয়ে উঠবে নিশ্চিত। মাথার চুল টেনে ধরবে, খিস্তে থাকবে চোয়াল চেপে। শিবা শান্ত কণ্ঠে হাঁক ছুড়ল, মাথায় হাত বুলিয়ে। তুই কান্না করিস না ওহু, আমি বলবো বড় চাচাকে, তুই শান্ত হো। আরে পাগলি, তোকে কি এখনই বিয়ে দিয়ে দিচ্ছে? একটু ঠান্ডা হো পাগলি। অহু শিফার উত্তরে তোয়াক্কা না করে কাঁদতে কাঁদতেই অস্পষ্ট বর্ণ আওড়ালো। আমি কিছু জানি না আপাই, আমি যাব না নিচে, কারোর সাথে দেখা করতে পারবো না আমি। বলে দাও তুমি সবাইকে এক্ষুনি গিয়ে, তারা যেন চলে যায়, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। শিফা তৎক্ষণাৎ কণ্ঠ টেনে শুরু করলো, বলে ছড়ল। ঠিক আছে, যেতে হবে না, আমি এখনই ছোট কাকিকে ডেকে আনছি। নিহা, ছোট কাকি নিচে আছেন না? একটু ডেকে আনতো। নিহা তখন পর্যন্ত চুপচাপ এক কোণে বসেছিল, পালঙ্কে মুখে কুলু পেটে। শিফার নির্দেশ পেয়ে ছুটে বেরিয়ে গেল অহুর ঘর থেকে। কিছুক্ষণ পর ফিরে এলো অহুর আম্মিজানকে সঙ্গে নিয়ে। তার পেছন পেছন এলেন অহুর ফুপি জানো। তালুকদার বাড়ি থেকে তড়িঘড়ি করে ছুটে এসেছেন তিনি, যখন খবর পেয়েছেন আজ অহুকে দেখতে আসবে। কিন্তু শুধু অহুরই জানা ছিল না এই বিষয়ে, সাথে আব্রও জানে না এই বিষয়ে কিছুই। তার চন্দ্রবালাকে অন্য কেউ দেখতে এসেছে, ঘাটছড়া বাঁধার অঙ্গীকার জুড়তে চাইছে তার কাঠবিড়ালির সঙ্গে। অহু তখনও শিফার বুকে মুখ লুকিয়ে অঝরে কাঁদছে, চোখের জল যেন থামার নামই নিচ্ছে না। অহুর আম্মিজান ঘরে প্রবেশ করে মেয়ের অবস্থা দেখে চমকে উঠলেন। আতঙ্কিত হয়ে ছুটে এলেন অহুর পাশে। দেখলেন মেয়ে কান্না করতে করতে হেঁচকি শব্দে কেঁপে কেঁপে উঠছে, নাক মুখ লাল হয়ে ফুলে উঠেছে। পাশে দাঁড়িয়ে থাকা অহুর ফুপি যেন ঘাবড়ে গেলেন। ধীরে ধীরে হাত বুলাতে লাগলেন অহুর মাথায়, শান্ত করার চেষ্টা করলেন, আওড়ালেন। কি হয়েছে মা, কাঁদছিস কেন? কি হয়েছে? অহু শিফার বুকে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে জবাব করলো, কণ্ঠে কান্নার কম্পন, আওড়ালো। আমি কোথাও যাব না আম্মা, ওই লোকগুলোকে বলো চলে যেতে। আমি কোথাও যাব না তোমাদের ছেড়ে, আমি যাব না আম্মা, আমি কোথাও যাব না ফুপি। অহুর ফুপি যান পরক্ষণেই হাসলেন। অহুর চোখের পানি মুছে দিয়ে শান্ত কণ্ঠে হাঁক ছুড়লেন, ভ্রু কুচকে। আশ্চর্য, এই জন্য কাঁদতে হয় নাকি ওহু? আচ্ছা ঠিক আছে, তুই কোথাও যেতে হবে না। আমি বলছি বড় ভাইজানকে, কাঁদিস না, তোকে কোথাও যেতে হবে না, তুই ঘরেই থাক শিফা, সাথে আমি আসছি নিচ থেকে। এই বলে অহুর আম্মি যেন ফুপি দ্রুত নিচতলায় অন্দরমহলের দিকে ছুটে গেলেন। যাবার আগে আশ্বস্ত করে গেলেন অহুকে কোথাও যেতে হবে না। শিফাকে আদেশ দিয়ে গেলেন যেন সে অহুর খেয়াল রাখে। খানমহলের বৈঠকখানা, সবাই জমিয়ে বসে আছে। তন্ময় একপাশে সিঙ্গেল সোফায় বসেছে, মুখে সেই চিরচেনা গম্ভীর্যতার ছাপ। আশেপাশে অনেকেই উপস্থিত, বেশিরভাগ পরিচিত মুখ। আজমল খানের সাথে সবাই সুসম্পর্ক। হাসি মুখে কথা বলছেন আশফাক খানও। শুধু আলিনা খানের মুখে যেন একটু অনিচ্ছার ছাপ, চোখে মুখে একটা বেজার ভাব। ঠিক তখনই অহুর আম্মিজান এগিয়ে এসে আশফাক খানের কানে কানে কিছু ফিসফিসিয়ে বলে গেলেন। সে কথা শুনে আশফাক খান চমকে উঠলেন কিছুটা, ঘাড় গলায় কিছু না বলে সে কথা আবার পৌঁছে দিলেন চুপিসারে আজমল খানের কানে। আজমল খান চশমা নাকের ডগা থেকে ঠেলে চোখে ঠিক করে পরে নিলেন। পরক্ষণেই একরাশ হাসি নিয়ে হাঁক ছুড়লেন। ও আসতে চাইছে না, ঘাবড়ে গিয়েছে, কান্না করছে নাকি আমাদের দেখে? ধন্ময় শুনল, একগাল হাসলো, অতঃপর চুপচাপ দীর্ঘশ্বাস টানলো গহীনে, বসে থাকলো পূর্বের ন্যায়।
উপস্থিত অতিথিদের মধ্যে থেকে একজন প্রবীণ আওয়াজ করে উঠলেন তৎক্ষণাৎ। সমস্যা নেই, না এলে আমরা হুকে আগেই ডেকেছি। খান সাহেব, এ বিষয়ে তো আপনার সাথে আগেই কথা হয়েছে আমাদের। আপনি এবার কথাবার্তা আগান, আমাদের কোনো সমস্যা নেই। আজমল খান মাথা নেড়ে আওড়ালেন। দেখুন, ওহু আমাদের আদরের মেয়ে। কয়েকদিন আগেই আমাদের বড় মেয়ের বিয়ে হলো। ছেলে ইতালি থেকে ফিরলে পূর্ণরূপে অনুষ্ঠান করে আবার বিয়ে দেওয়া হবে। এ ব্যাপারে আমার ছোট ভাই কথা বলবে, কারণ ওহুর আমাদের পরিবারের পরই, আমার ভাইয়ের কলিজা। জবাব আসলো। আপনাদের মেয়েকে আমরা শুধু পরী নয়, রাজকন্যা করেই রাখবো খান সাহেব। আমি সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল। আমার 2 ছেলে, একজন ক্যাপ্টেন আদিত্য মির্জা, কিছুদিন পর কুয়েত মিশনে যাচ্ছে। এতটুকু বলেই একটু থামলেন, পর মুহূর্তে আবার যোগ করলেন, আর আমার বড় ছেলে তন্ময়, হ্যাঁ, আমার রক্ত হয়তো ওর শরীরে বইছে না, তবে আমার আদর্শ নীতি শিক্ষা সবটুকু দিয়ে আমার ভাইয়ের ছেলেকে বড় করেছি। আপনাদের মেয়ে শুধু পরী নয়, আমাদের কাছে রাজকন্যা হয়ে থাকবে, কথা দিলাম ছোট খান সাহেব। ঠিক তখনই তন্ময় গম্ভীর্যতার ছাপ সরিয়ে চারপাশে একবার নজর বুলালো, কিন্তু একটা চিন্তা করে মুহূর্তেই উপস্থিত সকলের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল। আচ্ছা, মিস্টার আবরার খান কোথায়? দেখছি না তো, মহলে নেই নাকি তিনি? প্রশ্ন শেষ হতেই পাশেই বসা আলিনা খান দ্রুত উত্তর কষলেন। আব্রো বাংলাদেশে নেই, আজ সকালে লন্ডনে গিয়েছে। কথাটা শুনে তন্ময়ের কপালে চিন্তার ভাঁজ পড়ল, মুখে আবারও গম্ভীর্যতা ফিরে এলো, ভ্রুজোড়া টেনে কুচকালো, সংক্ষিপ্ত জবাব করল, জানতাম না আমি এ বিষয়ে। আলিনা খান একটু থেমে নরম স্বরে পুনরায় যোগ করলেন, আব্রো এখন মহলে নেই। সে ফিরে এলে এই বিষয়ে কথা বললে কি ভালো হতো না আব্রোর বাবা? জবাব আসলো ক্ষণেই। দেখুন, আপনারা যা ভালো মনে করেন, তবে যেটা করার সেটা কিছুদিনের মধ্যেই করতে হবে, কারণ আমার ছোট ছেলে আদিত্য মিশনে যাওয়ার আগে আমরা চাই তাকেও বিয়ে করাতে। তার জন্য পছন্দ করা মেয়ে আছে। মিশন শেষে যখন সে ফিরবে 1 বছর বাদে, তখন একসাথে 2 ছেলের বউকে মির্জা পরিবারে তোলা হবে। আপনাদের পরীকেও। এ সংলাপ শুনে আজমল খান কিছুটা চিন্তামগ্ন হলেন। পাশে বসে আশফাক খান ও আজমিন খানের দিকে তাকিয়ে কিছুটা ইশারায় বোঝালেন, তারপর হালকা হাসি দিয়ে আওড়ালেন, আমাদেরও কোনো সমস্যা নেই, তন্ময়কে আমাদেরও পছন্দ বেশ। আর শুরু কোনো আপত্তি আছে বলে মনে হয় না। ও তো এখনও পড়াশোনা করছে, বিয়ের পর আমাদের বাড়ি থেকেই পড়াশোনা চালিয়ে যাবে। আর যখন আমাদের বড় মেয়ে শ্বশুর বাড়ি চলে যাবে, তখনই আশুকে একসাথে আয়োজন করে আপনাদের বাড়িতে তুলে দেব, কি বলেন? আজমল খানের এ কথার পর উপস্থিত সকলে একসঙ্গে বলে উঠল, আলহামদুলিল্লাহ, আমরা রাজি। আজমল খান সঙ্গে সঙ্গেই পরিচারিকা রোজিনা বেগমকে আদেশ করলেন মিষ্টি আনতে। চারপাশে আনন্দ বিরাজমান, কিন্তু আলিনা খানের মুখে ভেসে উঠল অস্থির ছায়া, কিন্তু বলতে চেয়েও যেন বলার সাহস পাচ্ছে না। ভেতরে ভেতরে এক অজানা জড়তা তাকে চেপে ধরেছে। আমরা তাহলে এবার উঠি, সব কিছু ঠিকঠাক করে আমাদের তারিখ জানিয়ে দেবেন। আগামী শুক্রবার হলে ভালো হয়, তবে আপনাদের যেটা সুবিধা হবে সেটাই ঠিক করবেন। আপনারা নিজেদের মধ্যে আলোচনা করুন, যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিলে আমাদের অবশ্যই জানাবেন। পরক্ষণেই সকলে সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন, মুখে এক ফালি মুচকি হাসি সকলের প্রতিচ্ছবিতে বিদ্যমান। বিদায়ের আগে আশফাক খান তন্ময়কে জড়িয়ে ধরে সংলাপ বললেন, চিন্তা করো না বাবা, সব ঠিক থাকলে তোমার হাতেই আমার পরীকে তুলে দেব, কথা দিলাম। বলেই একগাল হাসলেন আশফাক খান। তন্ময় গম্ভীর মুখে হাসি ফুটল। পরক্ষণেই একে একে সকলে হাসি মুখে বিদায় জানালেন খান পরিবারের সদস্যরা। খান মহলের অন্দর হতে সবাই প্রস্থান ঘটালো। তন্ময়ের লক্ষ্য হলো খান পরিবারের সদস্যদের প্রতিচ্ছবিতে আবার আনন্দ ফিরে এলো, কারণ খান পরিবারে আবারও বিয়ের সানায় বাঁচতে চলেছে আশফাক খানের একমাত্র কন্যা, খান পরিবারের পরী। আর সবচেয়ে বড় পরিচয় হলো চন্দ্রবালার বিয়ে।
মধ্য নিষেধ। রেন্ট হাইজ। লন্ডনের হৃদয়ে দাঁড়িয়ে ডুপ্লেক্স বাড়ির ছাদে একা আব্র। আধুনিকতার পরশে নির্মিত এ প্রসাদময় রেন্ট হাউস, যার প্রতিটি ইট বিলাসিতার ভাষা বলে। এই রেন্ট হাউজের একমাত্র মালিক আব্র নিজেই। বিলাসকৃত সুইমিং পুল, সুচারুভাবে গড়া বাগান আর গ্যারেজ ভর্তি বিলাসবহুল গাড়ি ও বাইকের সংগ্রহণশালা। রেন্ট হাউস অবস্থিত গাড়ির সারিতে আছে আব্র সবচেয়ে পছন্দের ব্ল্যাক রোলস বয়েস, ব্ল্যাক মার্সিডিজ, হোয়াইট BMW, যার উত্তরাধিকার আব্র নিজেই। তবুও সকল আড়ম্বরের মাঝে একরাশ নিঃসঙ্গতা বুকে বেঁধে আব্র দাঁড়িয়ে আছে ছাদের ধারে। রাত গভীর, চারিদিক নিস্তব্ধ, নিঃশব্দে ঝরছে তুষার, আর শীতল হাওয়ার ছোঁয়ায় হিম হয়ে আসছে রেন্ট হাউস এর আশপাশ। আব্র পকেট থেকে সিগারেট বের করলো, নিঃশব্দে জ্বালিয়ে এক টান দিল। ধোঁয়ার কুণ্ডলি ধীরে ধীরে নাক মুখ দিয়ে বেরিয়ে মিলিয়ে গেল বাতাসে। সিগারেটটা শেষ হয়ে গেল, তবু অস্থিরতা কমল না বিন্দুমাত্র। কেন জানি বারংবার কু ডাকছে আব্রর মন। পরনে সাদামাটা একটা শর্ট গেঞ্জি আর ট্রাউজার। পকেট থেকে ফোন বের করলো আব্র। লক বাটনে আঙ্গুল ছোঁয়াতেই ঝলসে উঠল চন্দ্রবালার হাস্যজ্জ্বল ছবি। আব্রর এক হাতে জ্বলছিল সিগারেট, আরেক হাতে ধরা ছিল স্মার্টফোন। চোখের মণিতে তখন ধরা দিচ্ছিল চন্দ্রবালার ছবি। চোখ স্থির হয়ে রইল, তাকিয়ে রইল অবিচল, চুপচাপ। সিগারেটটা ধীরে ধীরে শেষ হয়ে ছাই হয়ে গেল আঙ্গুলে চেপে ধরা অবস্থাতেই। কিন্তু পোড়া জ্বালা ছুঁতে পারল না আব্রুকে, টেরও পেল না পোড়ার মুহূর্ত। মস্তিষ্কের ভেতর ভেসে উঠতে লাগলো পুরনো অতীত। ভাবতে থাকলো এই ছাদের কোণে দাঁড়িয়ে কত রাত কাটিয়েছে আব্র একা, কত বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছে, কত রাত ভায়োলিনের সুরে হৃদয়ের অভিমান ছুড়ে দিয়েছিল আকাশের সান্নিধ্যে। 8টা বছর নিজের সত্তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছিল আব্র। মানুষত্ববোধ, নৈতিকতা সবকিছু পাপের আগুনে নিঃশেষ হয়ে গেছে। পাপ গ্রাস করে ফেলেছে তাহার মস্তিষ্ক। তবুও সেই হৃদয়, সেই মন আজও বিক্ষিপ্ত, অশান্ত, এখনো খুঁজে ফেরে তাকে, যার জন্য এত ভাঙচুর, এত প্রতীক্ষা। সেই চন্দ্রবালাকে হঠাৎই এক মুহূর্তে ভেতরে যন্ত্রণা বিধে নিজের মনে হেসে ওঠে আব্র। মাথা উঁচু করে চায় আকাশের দিকে, সেই আকাশ যেখানে আব্র গোটা 8টা বছর যাবৎ প্রতিদিন প্রতি রাত সব গুছে রাখা অপরাধকে ছুড়ে দিত। আর আজও ঠিক একই নামের আহাজারি, চন্দ্রবালা। তবে আব্র আজ আর কোনো অভিযোগ ছুড়ে দিচ্ছে না, ছুড়ে দেয় হঠাৎই এক সংলাপ বনে। কে বলে ভালোবাসা দুবার হয়? আমি তো এক জীবনে একবার ভালোবেসেই তোমায় তৃপ্তি পাই না চন্দ্রা। কথাগুলো উচ্চারণ করেই আব্র থেমে যায় এক নিঃশ্বাস। চোখে জল জমাট বাঁধে, লাল হয়ে শিরা উপশিরা টেনে থাকে আব্রর। আকাশের দিকে তাকায় পুনরায়, খেয়াল করে আকাশের বুকে মেঘ জমেছে। আব্র আবার কিছু ভাবে, মস্তিষ্ক নাড়া দিয়ে ওঠে, উষ্ঠাজোড়া ফাঁক করে বুলি ফোটায়। শুনছো গো মেঘরা, তোমরা আমার চন্দ্রার উপর ভর করে বসো না, তাহার মুখে মেঘ মানায় না। আব্র জানে ওহু হয়তো এতক্ষণে জেনে গেছে আব্র আর বাংলাদেশে নেই। হয়তো এই সংবাদে ওহু অভিমানে আবদ্ধ হয়ে জমে উঠেছে নীরবতায়। কিন্তু আব্র এই সংবাদ জানে না আদৌ তার ওই অনুপস্থিতিতে তার চন্দ্রবালার বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে। জানে না যার জন্য এত বছর এতগুলি রাত পুড়িয়েছে, আব্র নিজের মনুষ্যত্ব পর্যন্ত বিসর্জন দিয়েছে। সেই চন্দ্রার বিয়ের কথা চলছে তারই অনুপস্থিতিতে। আব্রর কানে এ খবর যখন পৌঁছাবে যে তার চন্দ্রবালার বিয়ে ঠিক হয়েছে অন্য কারোর সাথে, তখন কি করবে আব্র? আব্র তো বলেছিল কোনো পুরুষই পৃথিবীতে জীবিত থাকবে না যদি চন্দ্রার বিয়ে অন্য কারোর সাথে হওয়ার কথা ওঠে। তাহলে কি হবে পরবর্তীতে যখন আব্র এ কথা জানবে? কি ধ্বংস নেমে আসতে চলেছে তাহলে খান পরিবারে। এদিকে খানমহলের বৈঠকখানায় সকলে বসে আছে। সবার উৎসুক দৃষ্টি একমাত্র ওহুর পানে নিবদ্ধ। সবার মাঝখানে বসে আছে ওহু, পাশেই আশফাক খান বসা, সাথে আজমল খান সহ অন্যান্য সদস্যরাও সেখানে উপস্থিত। আশফাক খান স্নেহ ভরে হাত বুলিয়ে ওহুকে কাছে টেনে নিলেন। ওহু মুখ গোমরা করে বসে আছে, মাথায় বড় করে টানা ওড়না,
শুষ্ক গলায় বারবার ঢোক গেলার চেষ্টা। বুকের ধুকবুকানি যেন আকাশ ছুঁয়ে যাচ্ছে ওহুর রীতিমতো। পরিস্থিতি মুহূর্তে আরো গম্ভীর হয়ে উঠল। খানিক নীরবতা ভেঙে দৈবাত এক কোমল প্রশ্ন ভেসে এলো আজমল খানের কণ্ঠে। ওহু, কি হয়েছে মা? ওহু মাথা উঁচিয়ে তাকালো উপরের কণ্ঠে কাঁপন। দৈবাত চমকে ওঠে ওহু, কাঁপা কাঁপা গলায় উপরে তাকায়, চোখে আতঙ্ক, ঠোঁট কাঁপছে অনবরত। নিঃশব্দে গিলে নেয় এক ঢোক, ভিতরে জমে থাকা ভয়কে চেপে রেখেই জবাব দেয়, কিছু না চাচু। আজমল খান এক চিলতে হাসি ফোটালেন, এগিয়ে এলেন ওহুর পাশে, এসে বললেন, মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে দিলেন, আওড়ালেন, ভয় পাচ্ছ কেন আম্মা? এখানে ভয় পাওয়ার কিছু নেই। ঘোমটার আড়াল থেকে অল্প ঠোঁট বাঁকায় ওহু, বুকের ভেতর ধুকবুক, হৃদয়ের গতি ছুঁয়ে যাচ্ছে আকাশের চূড়া। বৈঠকখানায় উপস্থিত সবাই নিহা থেকে শুরু করে ওহুর নানুর পরিবারের লোকজন, এমনকি ওহুর বড় মামা আলাউদ্দিন শাহ পর্যন্ত হাজির হয়েছেন এই খবর পেয়ে। মুহূর্তেই আরও ঘনিয়ে ওঠে পরিস্থিতির গম্ভীর্য। আজমল খান এবার গম্ভীর স্বরে হাঁক ছুড়লেন, ওহু, তুমি এখন বড় হয়েছো, যথেষ্ট মেচুর। আমাদের কিছু কথা আছে তোমার সঙ্গে, তুমি সত্যটা বলবে সোজাসুজি, নিঃসংকোচে। ঠিক আছে আম্মা? ওহু গম্ভীর নিঃশ্বাস টেনে নেয়, চোখ নামিয়ে মাথা নাড়ে। জি জি বলুন না। ঠিক তখনই ছুড়ে আসে প্রশ্ন, যার ভয়ে এতক্ষণ বুকটা ধুকধুক করছিল ওহুর। তোমার কি কোনো নিজস্ব পছন্দ আছে? থাকলে নির্দ্বিধায় বলতে পারো আমাদের। ওহু নড়ে চড়ে বসে তৎক্ষণাৎ, বসার ভঙ্গি পাল্টে নেয় অস্থিরতায়। যে প্রশ্ন শোনার ভয় ছিল এতক্ষণ ওহু, সে প্রশ্নই বাস্তব হয়ে সামনে দাঁড়িয়েছে এখন। কি বলবে এখন ওহু? কি উত্তর এই প্রশ্নের? কিভাবে বলবে সবাইকে সত্যিটা? এই প্রশ্নের উত্তরে তো মন মস্তিষ্ক জুড়ে বাজছে একই নাম, আব্র ভাই। এই নাম ভাবতে এক সেকেন্ডও লাগবে না ওহুর। কিন্তু কিভাবে বলবে এই কথা সবার সামনে? কোন অধিকারে বলবে? আব্র ভাই তো কখনো সেই অধিকার দেখায়নি ওহুকে, কখনোই তো এমন সুযোগ তৈরি হয়নি। আব্র ভাই বরাবরই লৌহ হৃদয়ের মতো কঠিন প্রকৃতির মানুষ। ভালো কথা বলার জন্য থরথর করে কাঁপে ওহুর বক্ষ, তবু সত্যটা তো এড়ানো যায় না। ওহুর হৃদয়ের গভীরে অনুভূতি অগ্রাহ্য করাও সম্ভব নয়। কিন্তু আব্র ভাই কি আদৌ ভালোবাসে ওহুকে? কি করবে এখন ওহু? কিভাবে বলবে এই কথা নিজের বাপ চাচার সামনে? কিভাবে স্বীকার করবে যে তার ওই চাচার ছেলেকেই সে পছন্দ করে? ব্যাপারটা কতটা লজ্জার, অপমানজনক ভাবতেই মাথা ঝিমঝিম করে ওঠে ওহুর। যদি পরে আব্র ভাই ওহুকে অস্বীকার করে বসে, তখন যে শুধু মাথা কাটা যাবে না বাপ চাচার সামনে, নিঃশেষ হবে ওহুর অস্তিত্বটুকু। মাথার ভেতর প্রশ্নের ঝড় বয়ে যায় ওহুর, মস্তিষ্ক নাড়া দিয়ে ওঠে, ভাবনার ঘূর্ণি পাকে ওহুর মাথা শুরু হয় চিনচিন ব্যথা, বাম পাঁজর চেপে আসে, বুকের ভেতরে জন্ম নেয় অস্থিরতা। প্রশ্নের জটিল বেড়াজালে আটকে যায় ওহু, অথচ কোনো প্রশ্নের সঠিক উত্তর নেই। ঠিক তখনই ওহুর বড় মামা আলাউদ্দিন শাহ নরম গলায় প্রশ্ন ছুড়ে মারেন, কি হয়েছে ওহু? এত কি ভাবছো তুমি? ওহু হকচকিয়ে ওঠে, আমতা আমতা করে সংলাপ বনে। না কিছু না মামা। আজমল খান পুনরায় ওহুর মাথায় হাত রাখলেন, শীতল কণ্ঠে জবাব করলেন ক্ষণিকেই, তাহলে বলো আম্মা, তোমার কি কোনো নিজস্ব পছন্দ আছে নাকি? গলা কেঁপে ওঠে ওহুর, বরফ জমা কণ্ঠে ফিসফিসিয়ে বলে ওঠে, বুকে চেপে, নেই নেই। এতটুকু বলেই ওহু মাথা নিচু করে ফেলে, চোখ বুঝে একটা দীর্ঘ শ্বাস টেনে নেয়, গলা জমে আসে, নিঃশ্বাস ঘন হয়ে ওঠে। হয়তো এই বৈঠকখানায় আর এক মুহূর্ত থাকলে দম বন্ধ হয়ে আসবে ওহুর। পরক্ষণেই আজমল খান হেসে আওড়ান, আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। এখন যাও আম্মা, বিশ্রাম নাও ঘরে গিয়ে। হুকুম পেয়েই আর এক মুহূর্ত দেরি করলো না ওহু, বড় বড় পা ফেলে ছুটে বেরিয়ে যায় বৈঠকখানা থেকে। নিজের কক্ষে ফিরে দরজা বন্ধ করে ফেলে তৎক্ষণাৎ, পালঙ্কে লুটিয়ে পড়ে মাথা চেপে ধরে। জমে আসা কণ্ঠ কান্না হয়ে বেরিয়ে আসে মুহূর্তেই। বালিশ সরিয়ে ফোনটা হাতে নেয় ওহু, ব্যাকুল হাতে বারবার ডায়াল করতে থাকে আব্রুর নাম্বারে, কিন্তু প্রতিবারই হতাশা, ফোন বন্ধ। বিরক্তি আর অসহায়তা নিজেই চুল টেনে ধরল ওহু।
ক্ষণিকেই ঠোঁট কামড়ে কান্না চেপে ধরে। ওহুর চলে যাওয়ার পর বৈঠকখানায় শুরু হয় বিয়ের আলোচনা। উপস্থিত সকলে একমত, বিয়ে দেরি না করে আগামী শুক্রবারই সম্পন্ন হওয়া উচিত। সিদ্ধান্তের মধ্যে এরকম তাড়াহুড়া, কিন্তু বেশিরভাগ খান পরিবার সদস্যদের মুখেই প্রশান্তি। তবে এই সিদ্ধান্তে একমাত্র ব্যতিক্রম আলিনা খান। সরাসরি কিছু না বললেও চোখে মুখে তাহার স্পষ্ট উদ্বেগ। হাঁক ছুড়লেন, আব্রকে ছাড়া বিয়ের দিন তারিখ ঠিক করা কি ঠিক হচ্ছে? আব্র দেশে ফিরে আসলে কিছুদিন পর হলে ভালো হতো না? তবে মুহূর্তেই পাল্টা প্রতিক্রিয়া আসে একাধিক দিক থেকে। আব্রোর জন্য অপেক্ষা করতে গেলে ছেলেপক্ষে দেরি হয়ে যাবে। শুনলে না তাদের আরেক ছেলেকে নাকি বিয়ে দিবে? সময় মতো না করলে সব কিছু তালগোল পাকিয়ে যাবে। আবরোর সঙ্গে তো যোগাযোগ করা যাচ্ছে না, হামজার সাথেও না। হয়তো আবহাওয়ার জন্যই সমস্যা হচ্ছে। আর আবরু যখন লন্ডনে যায় এমনটাই তো হয়, এটা নতুন কিছু নয়। ঠিক আছে, যখন সব কিছু ঠিকঠাক আছে তখন দেরি করার মানে নেই। আপনি কি বলেন ওহুর মামা? মৃদু হাসি দিয়ে ওহুর মামা জবাব করে, আমরা তো রাজি আছি, সব কিছু যেহেতু ঠিকই আছে আলহামদুলিল্লাহ। বিয়ের মতো শুভ কাজ তাড়াতাড়ি হওয়াই ভালো। এই কথাতেই যেন সিলমোহর পড়ে যায় সিদ্ধান্তে। আগামী শুক্রবারই ওহুর বিয়ে। সবাই একে একে স্বস্তির নিঃশ্বাস ফেলে, মুখে ফুটে ওঠে হাসির রেখা। তবে এই আনন্দের মাঝে একাকী দাঁড়িয়ে আলিনা খান। তার মুখে হাসির ছায়া নেই। অজানা এক সংখ্যা তাকে গ্রাস করে ফেলেছে। ভিতরে ভিতরে অন্ধকারে আচ্ছন্ন একটি ছোট কক্ষ। এক কোণে জ্বলছে মৃদু আলো, যা বিস্তৃত নয়, তবে চারপাশের জিনিসপত্র মোটামুটি চিহ্নিত করার জন্য যথেষ্ট। দেয়ালের গায়ে লেগে আছে পুরনো মাকড়সার জাল। ধুলো জমে আছে কংক্রিটের খসখসে গায়ে। কক্ষের ঠিক মাঝখানে একটি চেয়ার, আর সেই চেয়ারে রশি দিয়ে বাঁধা এক যুবক, সুহেল। ঠোঁট ফেটে সামান্য রক্ত, চিবুকও কপালে ফুলে আছে রক্ত জমাট বেঁধে। দুহাত ও দু মোটা রশিতে এতটাই টাইট করে বাঁধা যে চামড়া কুঁচকে গিয়ে জমাট রক্তের ছাপ স্পষ্ট। আহত গলায় আকুতি মিনতি করে আওড়াচ্ছে, স্যার, ও স্যার, আমার ছেড়ে দেন। স্যার, ও স্যার, আমায় ছেড়ে দেন। আমি কিছুই জানি না, সত্যি বলছি স্যার, বিশ্বাস করেন। তন্ময় জিভ দিয়ে ঠোঁট বিজিয়ে নেয়। তারপর দুই ভ্রুর মাঝে আঙ্গুল ঘষে গম্ভীর গলায় হাঁক ছুড়ে, কিছু না জানলে তো বাঁচতে পারবি না রে সোহেল, যা জানিস তাড়াতাড়ি বল। স্যার, আমি সত্যি কিছু দেখি নাই ওই দিন। আমি ছাদে দাঁড়াইছিলাম, ফোনে কথা বলছিলাম, রাস্তায় কি হয়েছে আমি কিছুই দেখি নাই। তন্ময় একগাল হেসে হঠাৎ হাত বাড়িয়ে সোহেলের চোয়াল চেপে ধরে। শক্তপোক্ত হাতে ঠেসে ধরে মুখ। রক্তিম চোখে দাঁত চেপে ফিসফিস করে বলে ওঠে, দেখ সত্যি বল, কি দেখেছিস তুই ওই রাতে ছাদে দাঁড়িয়ে? কে গুলি করেছিল নিচে ছেলেটারে? এমপির পোলাই তো নাকি অন্য কেউ? ব্যথায় কুকড়ে ওঠে সোহেল। সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সহজ সরল এক ছেলে সে। গ্রামের সন্তান। বাবা চাষাবাদ করে, মা সংসার সামলায়। অনেক স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। একটা মেসে সিট নিয়ে শুরু করেছিল শহরের জীবন। কিন্তু সেই মেসের ছাদটাই কাল হয়ে দাঁড়ায় তার জন্য। এক সন্ধ্যায় ছাদে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল, তখনই নিচে রাস্তায় শুরু হয় গুলির সংঘর্ষ। এক যুবক মারা যায় স্পটেই, আর সোহেল থেকে যায় সেই ঘটনার একমাত্র সাক্ষী। সব দেখেও চুপ করে আছে সে, কারণ সত্যি বললে হয়তো জীবনটাই যাবে। স্যার, আমি কিছু দেখি নাই, আমায় ছেড়ে দেন। আমার মা চিন্তা করতেছে, একবেলা কথা না কইলে পাগল হয়ে যায়। দুদিন ধইরা আমায় আটকে রাখছেন, ছাইরা দেন স্যার। স্যার। তন্ময় এবার সোহেলের মুখ থেকে হাত সরিয়ে নেয়। ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে। মৃদু স্বরে সংলাপ বনে, সোহেল, আমাকে তুই বিশ্বাস কর, আমি কথা দিচ্ছি তোকে ছেড়ে দেব। তোকে এসব ঝামেলায় জড়াবো না আর। বড় ভাই হিসেবে বলছি, বিশ্বাস করে বল। কথাগুলো শুনে একটু স্থির হয় সোহেল, কিন্তু দ্বিধা কাটে না। সত্য বলবে নাকি চুপ করে থাকবে? তন্ময় কি সত্যি বিশ্বাসযোগ্য? তন্ময় আবার বলে ওঠে, কি ভাবছিস? এখানে কোনো ক্যামেরা নাই, রেকর্ড করতেছি না কিছু, তোকে কোনো কাগজে সই দিতেও বলছি না। সোহেল তোতলাতে তোতলাতে বুলি ছোড়ে, ঢুক গিলে। সত্যি বলে দিলে ছাইরা দিবেন তো স্যার? তন্ময় মৃদু হাসে, মাথা নাড়ে। হ্যাঁ, ছাইড়া দিব।
তোর বাবা মা খুঁজতে আসছিল, দেখা করার নাই। কিন্তু তুই এখন যদি সাক্ষী দিস তাহলে পরশুদিনই তোকে ছেড়ে দিব। স্যার আমায় এসবে আর জড়ায়েন না। আমার পড়াশোনা ক্যারিয়ারটা শেষ হয়ে যাইব। আমি ডাক্তার হইতে চাই। অনেক কষ্টে চান্স পাইছি স্যার। ঠিক আছে, তুই ভরসা করে বল। সোহেল এবার কাপা গলায় বলতে শুরু করে সকল সত্যি। হ্যাঁ স্যার, আমি সবই দেখছিলাম ছাদে দাঁড়ায় ওই দিন। এমপির ছেলেই গুলি করছিল ওই ছেলেটারে। গাড়ি থাইকা নেমে আইসা একা সাদা গাড়ি আসিল, অন্য কেউ ছিল না ওর লগে। তন্ময় থামে এক পলক, নিশ্চিত হাতে আবার প্রশ্ন ছুড়ে। তুই স্পষ্ট দেখেছিলি এমপির ছেলেই আসছিল? হ্যাঁ স্যার, আপনি যে ছবি দেখাইছিলেন সেই ছেলেটাই আসিল, এমপির ছেলে। সেই গুলি করছিল। আমি চিনি এমপির ছেলেরে, আমার কোনো ভুল হয় নাই। তন্ময় এবার ধীরে হাঁটু গেড়ে বসা থেকে উঠে দাঁড়ায়, ঘাড় চুলকায়, চুপ করে থাকে কিছুক্ষণ। সোহেল তাকিয়ে থাকে ছলো ছলো দৃষ্টিতে তন্ময়ের দিকে, জিজ্ঞেস করে, স্যার আমি তো সব বলছি, এবার আমায় সাইরা দিবেন তাই না? তন্ময় পেছন থেকে তাকায় সোহেলের দিকে, চোখে ঠান্ডা কঠোরতা, ধীর স্বরে বলে, ছেড়ে দিব তোকে, চিন্তা করিস না। সোহেল হালকা স্বস্তি পায়, চোখে জল চিকচিক করে ওঠে, হেসে ফেলে। একটু পরেই জিজ্ঞেস করে, কবে ছাড়বেন স্যার? জবাব আসে গম্ভীর কণ্ঠের, এখনই। বলেই তন্ময় কোমর থেকে পিস্তল বের করে হঠাৎ চট করে বুলেট লোড করে নেয়, রিবেল টানে। কিছু বুঝে ওঠার আগেই বন্দুকের নল সোজা সোহেলের কপাল ঠেকিয়ে দেয়। আতঙ্কে শুকিয়ে ওঠে সোহেলের প্রাণ, কান্নায় ভেঙে পড়ে, আহাজারি করতে থাকে প্রাণ ভিক্ষার। স্যার আপনি তো কইছিলেন সাইরা দিবেন আমারে, তাইলে বন্দুক তুলতাছেন কেন? তন্ময় গম্ভীর শ্বাস ছাড়ে, কণ্ঠে শীতলতা বজায় রেখে হাত ছুড়ে, সব কিছু দেখা লাগে না রে সোহেল, সবার কথা বিশ্বাস করা লাগে না। তোকে ছেড়ে দিলে এই কথা একদিন ঠিকই বেরিয়ে আসবে। আমি সেই রিস্ক নিতে পারি না। এমপি সাহেবের আমি কথা দিছি, মাফ করে দিস সোহেল। স্যার আপনি আমার বাপ, মাইরেন না জানে। আমার মা পাগল হইয়া যাইব গো স্যার, আমারে জানে মা। পুরো কথা শেষ করার আগেই ট্রিগার চেপে দেয় তন্ময়। সাইলেন্সার লাগানো থাকায় গুলির আওয়াজ হয় না, কিন্তু মুহূর্তের মধ্যেই তাজা রক্ত ছিটকে আসে তন্ময়ের চোখে মুখে। সোহেল ঝিমিয়ে পড়ে চেয়ারে, নিথর দেহ পড়ে থাকে, শ্বাস আটকে আসে। অন্ধকার ঘর আরও ভারী হয়ে ওঠে, রক্তে ভেসে যায় মেঝে। সোহেলের তরতাজা স্বপ্ন, বিশ্ববিদ্যালয়ের মাঠ, মা বাবার আশা, সব এক মুহূর্তে থেমে যায়। আক্ষেপ, শেষবারের মতো জনম দরদি মায়ের মুখটা দেখা হলো না সোহেলের। লন্ডন শহর গভীর রাতে নীরবতায় ঢেকে গেছে। পুরো শহর যেন এক সাদা নিঃশ্বাসে মোড়া। উপরে আকাশ জুড়ে ধীর শান্ত এক তুষারপাত চলছে। স্নোফল বষ্টিত সেই রাতের আকাশে চাঁদ দেখা যায় না, তারাগুলোও কোথাও যেন হারিয়ে গেছে কুয়াশার চাদরে। শহরের অলিগলিতে স্নিগ্ধ বরফের আস্তর, প্রতিটি ঘরের ছাদে জানালার কার্নিশে জমে উঠেছে তুষারের সাদা ঢেউ। সড়কপথও স্তব্ধ, গাড়ির চাকার দাগ নেই, মানুষের পায়ের ছাপ নেই, সব ঢেকে দিয়েছে সেই স্নিগ্ধ সাদা স্নোফল। ভাঁজে কুঁচকে যাওয়া এক পুরনো কাগজের প্রান্তে লেখা কিছু শব্দ। আপনি আমাকে 20 বছর ধরে ভালোবেসেছেন, এই কথা আপনি বলেছেন, অথচ সেই ভালোবাসার উত্তাপ আমি একটুকু অনুভব করতে পারিনি, এক মুহূর্তের জন্য না। তাহলে বলুন তো কীভাবে বুঝবো আপনার ভালোবাসার মূল্য? মানুষ ভালোবাসে অনেকভাবেই, কখনো স্পষ্ট, কখনো গোপনে। আপনি আমায় ভালোবেসেছেন গোপনে, আঁকড়ে ধরে, কিন্তু আমি তো জানতে পারিনি এই দায় কি আমার? আমি কি দোষ করেছি? আজ অন্য কাকে ভালোবেসে ফেলেছি, তাই তো? আপনি কি দোষ করেননি তাহলে, যখন গোপনে আমায় ভালোবেসেছেন, অথচ কখনো বলেননি আমায়? আজ আপনি আমাকে তুলছেন কাঠগড়ায়, এক অপরাধীর মতন। কিন্তু জানেন কি, আপনার জন্য আমারও এক আদালত আছে, সেখানে আপনি দণ্ডিত। হয়তো পুরো পৃথিবী আমাকে দোষ দেবে আজ, কারণ আমি বিয়ে করতে চলেছি অন্য কাউকে, যাকে আমি ভালোবাসি। আপনি যেমন আমায় পেলে খুশি হতেন, আমিও তেমন খুশি হব যখন তাকে পাবো।
যাকে আমার হৃদয় গভীরভাবে ভালোবাসে। আপনার বুকটা পুরাচ্ছে নিশ্চয় আমার এই কথা শুনি, তবুও আমি অসহায়। আজ আপনি আমাকে দোষ দেবেন অন্য কাউকে ভালোবেসেছি বলে, আর আমি আপনাকেই দোষ দেব ভুল সময় ভালোবাসা প্রকাশ করেছেন বলে। কথাই আছে, সঠিক সময় ভালোবাসা প্রকাশ করলে সস্তা হয়ে যায় নাকি, আর ভুল সময়ে ভালোবাসা প্রকাশ করলে অন্য কারো হয়ে যায় বোধহয়। শেষ কথাটা বলি, আপনার 20 বছরের ভালোবাসা আমি বুঝতে পারিনি, অনুভব করতে পারিনি 20 সেকেন্ডের জন্য। আপনার কাঠগড়ে আমি দোষী, আর আমার আদালতে আপনি দণ্ডিত আসামি। প্রকৃত অর্থে আমরা কেউ কারো অপরাধী নয়, হয়তো সময়টাই ছিল আমাদের বিরোধী, ভাগ্য আমাদের এক হতে দেয়নি। আশাফ ভাই, এতএব দোষারোপের আর মানিয়ে আমায় ক্ষমা করবেন যদি পারেন। ভালো থাকবেন আপনার অপরাধী উন্মেষ শিফা খান, প্রিয়বর্তী। চিঠিটা পড়ে চোখের কোণে জমে আসা অশ্রু এক মৃদু আঁচড়ে মুড়ে নিল আশাফ। ক্লান্ত মুখে ফুটে উঠল এক গাল বিষণ্ণ হাসি। চোখ তুলে চেয়ে রইল নীল আকাশের দিকে, যেন কিছু খুঁজছে সেখানে, এক টুকরো সুখ যা বড্ড বেশি প্রয়োজন এখন তার। চোখ দুটি লাল হয়ে উঠেছে অনেক কালের জমে থাকা ব্যথা চেপে রাখার চেষ্টায়। নিজ অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আশাফ। পরনে এক সাদাসিধে গেঞ্জি, শরীর জুড়ে ক্লান্তির ছাপ। এক সময়ের বলিষ্ঠ কাঠামো শরীর দিন দিন যেন ভেঙে পড়েছে। অনিয়মিত খাবার আর পর্যাপ্ত ঘুম ধীরে ধীরে গ্রাস করেছে। হঠাৎ প্যান্টের পকেটে রাখা ফোনটা বেজে উঠল। সাড়া দিয়ে চোখ রাখলো স্ক্রিনে। আম্মা কলিং। দ্রুত ফোনটা রিসিভ করে কানে তুলে নিল আশাফ। কণ্ঠে নরম সুর আওড়ালো, আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন? ওপাশ থেকে ভেসে এলো স্নিগ্ধ মাতৃকণ্ঠ। ওয়ালাইকুম সালাম বাবা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর শরীর কেমন? জ্বর কেমন? আশাফ দীর্ঘ শ্বাস টেনে জবাব করলো, জ্বর আর নেই, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। আশাফের মায়ের অভিযোগ মিশ্রিত কণ্ঠ আওড়ালো, কতবার বলেছি বাংলাদেশে চলে আয়, এই শরীর নিয়ে আর কতদিন একা থাকবি লন্ডনে? ওখানে কে তোর সেবা করবে? আশাফ হালকা হাসলো। মায়ের উদ্বেগে প্রশমিত করতে চাইল, হাঁক ছুড়ল, আম্মা আপনি অযথা চিন্তা করবেন না, আমি ছোট নেই আর। আপনি কি করছেন? ঠিকমতো খাচ্ছেন তো? বাবা আশফি কি করে? মা এবার আর কথার ফাঁদে পড়লেন না, সরাসরি বললেই ফেললেন, কথা ঘোরাবি না একদম, আর এইবারে তো বাংলাদেশ তোকে আসতেই হবে। কণ্ঠে উদ্বেগ মিশিয়ে আসা প্রশ্ন ছড়ে, কেন আম্মা, কি হয়েছে? বাংলাদেশে আসতে হবে কেন? একটা হালকা হাসি দিয়ে মা আওড়ালেন, ওর বিয়ে শুক্রবারে। মুহূর্তেই চমকে উঠল আশা। ব্যালকনির গ্রিল ছেড়ে দাঁড়িয়ে পড়ল সে। কণ্ঠে স্পষ্ট আত্মশোধ, হাত ছুড়ল ক্ষিপ্ত কণ্ঠে, হোয়াট? আহুর বিয়ে? কি বলছেন এসব আপনি? কার সঙ্গে? কিছুই তো জানলাম না। আজকেই সব ঠিক হলো। তোর বাবা আর আমি এখন খানমহলে আসবে, কাল আসবে। পরীক্ষা চলছে ওর, ছেলেপক্ষে তাড়া আছে, তাই তো অব্রকে না জানিয়ে তারিখ ঠিক করে ফেললাম পরশু। আশাফের কণ্ঠে পুনরায় চেতে উঠল, আব্র কোথায়? আব্র জানে না তাহলে আহুর বিয়ে হচ্ছে? অব্র তো এখন লন্ডনে, ফোন বন্ধ ওর। খারাপ আবহাওয়ার কারণে যোগাযোগ করা যাচ্ছে না নাকি? তাহলে এত তাড়াহুড়া কিসের আম্মা? আব্রকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন আপনারা। আর ছেলেটাকে? তোর বড় মামার পরিচিত ভাগ্নে, সিআইডি ইন্সপেক্টর তন্ময়। তন্ময়? চিনেছি। আচ্ছা, আহু কি কিছু বলেছে? আহু কি এই বিয়েতে রাজি? আশাফের মায়ের কণ্ঠ শীতল সুর, হাঁক ছুড়ল, ওহুর কোনো পছন্দ নেই, সব ঠিকঠাক আছে। এবার তুইও চলে আয়, পারলে অব্রকেও নিয়ে আসিস যদি যোগাযোগ করতে পারিস। আশাফ কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে বলল, আচ্ছা আম্মা, দেখি কি করা যায়, পরে কথা বলছি তাহলে। ঠিক আছে বাবা, নিজের খেয়াল রাখিস। আপনিও। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ আম্মা। ফোনটা কেটে দিয়েই যেন এক দমকা প্রশ্ন ঝড়ের মাঝে পড়ে গেল আশাফ। মাথার ভেতরটা গুমট হয়ে আসে, কপালে দুশ্চিন্তার ভাঁজ যেন গম্ভীর হয়ে উঠেছে প্রতি মুহূর্তে।
অস্থির হাতে ফোনটা নিয়ে হন্য হয়ে খুঁজতে থাকে আব্রুর নাম্বার। একের পর এক কল দিয়ে যায় বারবার, কিন্তু ফল একটাই, প্রতিবারেই একটাই উত্তর আসে, সুইচ অফ। একটা দীর্ঘশ্বাস ফেলে ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে থাকে আশাফ। ঠোঁটের কোণে চিন্তার রেখা, কপালের উপর বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। কি হতে যাচ্ছে এবার? অহুর বিয়ে ঠিক হয়ে গেছে। এই খবরটা যখন আব্রু জানবে তখন কি হবে? এই চিন্তায় আশাফের বুকের গভীরে একটা কাঁটার মতো বিঁধে বসে। পরিস্থিতির ভয়াবহতা কল্পনা করতেই গা শিউরে ওঠে। একটু সময় চুপ করে ভাবতে থাকে, নিঃশব্দে গুছিয়ে নিতে চেষ্টা করে মন, কিন্তু আশাফ তো সহজে হার মানার নয়। হঠাৎই কি যেন মনে পড়ে যায়, এক ঝটকায় সোজা হয়ে দাঁড়ায়। হাতে থাকা ফোনটা তৎক্ষণাৎ অন্বেষে করতে শুরু করে। দ্রুত স্ক্রল করে বের করে এক পরিচিতি নম্বর, আঙ্গুল চেপে ধরে সেই নামের উপর। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে জলজলে অক্ষরে, কলিং ডেভিড ফার্নান্দেজ, কলিং ডেভিড ফার্নান্দেজ।